দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। বৃহস্পতিবারে আমাদের নিয়মিত যে প্রোগ্রাম সুরাত মনসুর এবং অনুভবের সঙ্গে শো 7টার, ওই 7টার শোতেই আমরা আজকে জরুরিভাবে আমাদের একজন মানুষ, তিনি এই দিনে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন, সাভারের আশুলিয়ার এমপি উনি সাইফুল ইসলাম। তার কথা আজকে শুনবো মূলত। সোজা আপনি শুনতেছেন আমাদের? জি শুনতে পাচ্ছি। সাইফুল শুনতেছেন আমাদের? শুনতে পাচ্ছি। বাইরে কথা পরিষ্কার পাইবে। হ্যাঁ, মোটামুটি। আমরা আসলে শুধুমাত্র আজকে আপনার কথাটা শুনবো। আপনার আগে একটু শুনি, যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানে আপনি আজকে প্রথম, এর জন্য আমরা আগে শুনবো যেটা, আপনি একটু সংক্ষেপে আপনার রাজনীতিতে আপনার আশাটা একটু বলবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনার চ্যানেলের যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তারপরে ছাত্রলীগ থেকে সরাসরি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করি। তারপর থেকে আস্তে আস্তে তৃণমূল থেকে বেড়ে ওঠা। আমি 2016 সালে প্রথম নৌকা মার্কা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। চেয়ারম্যান থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং বিজয়ী হই। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। চমৎকার! আপনি একটা গ্রাসরুটের মানুষ, একেবারে গ্রাসরুট থেকে আসা একজন মানুষ, এবং আপনার আওয়ামী লীগের নমিনেশন পাননি, আপনি স্বতন্ত্র হিসেবে ইলেকশন করে আপনি এমপি হয়েছেন। আমরা যখন আজকে আপনাকে খুঁজছিলাম, তখন আমাদেরকে অনেকে জানিয়েছেন আপনি খুব কর্মী বান্ধব একজন মানুষ, আপনি জনবান্ধব মানুষ, কারণ আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে আপনার শুরু। আচ্ছা, আজকে যে রায়টা হলো, এই ঘটনাটা একটু আমাদের বলেন তো, আমরা সবাই ডিটেইলস জানি না, ঘটনাটা কি ছিল? ঘটনা হচ্ছে, আমরা তো যারা তৃণমূলের রাজনীতি করি, আমরা 4 তারিখ রাতেই মোটামুটি বুঝে গেছি যে আমাদের সরকার আর থাকছে না। 5 তারিখ আমাদের কোনো নেতা কর্মী মাঠে ছিল না, এমনকি আমি সাভারেই ছিলাম না, আমি সাভারের বাইরে ছিলাম। এখন যে সিডিআর যদি চেক করা হয়, সেখানেও দেখবে যে আমি সাভারে নেই। 5 তারিখে সাভার থানার আশেপাশে যে মার্ডার গুলো হয়েছে, এগুলো সম্পূর্ণ স্নাইপার গানের মাধ্যমে এই গুলিগুলো করা হয়েছে। একটা লাশও পুলিশ ফেলেনি। থানার সামনেও কোনো গোলাগুলি, মানে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি যতটুকু আমি জানি। আপনি একটি ভিডিওতে লক্ষ্য করে থাকবেন, বিভিন্ন জায়গা থেকে পুলিশ লাশগুলো তুলে একটি ভ্যানে তুলছে। লাশগুলো বিভিন্ন জায়গা থেকে লাশগুলো একটি ভ্যানে তুলছে। সেই ভ্যান গুলো নিয়ে যাওয়া হয়েছে আসলে থানার সামনে। সেখান থেকে লাশগুলো পুলিশ ভ্যানে রাখা হয়েছে। সেই পুলিশ ভ্যানে সম্ভবত সন্ধ্যার একটু আগে কিংবা পরে এই লাশগুলো পোড়ানো হয়েছে। তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। যখন উনি দেশ ত্যাগ করেছেন, তখন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কেউ মাঠে ছিলেন না। প্রত্যেকেই যার যার জায়গায় নিরাপদ স্থানে চলে গেছেন, আত্মগোপনে চলে গেছেন। আমি আমার নিরাপদ জায়গায় ছিলাম। আমি সাভার আশুলিয়ায় 5 তারিখে ছিলামই না। সিডিআরে আমার কোনো প্রমাণ পাবে না, কোনো সাক্ষী পাবে না। সম্পূর্ণ অবৈধভাবে, এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডেভিল ইউনুস, সে ক্ষমতা দখল করে অবৈধভাবে আমাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই রায় দিয়েছে। ক্যাঙ্গারাকুটির এই রায় বাংলার জনগণ সহ পৃথিবীর কোনো সভ্য দেশ মেনে নেবে না। আমিও এই রায় প্রত্যাখ্যান করছি। স্নাইপারের কথা আপনি বললেন, স্নাইপারের যারা স্নাইপার গুলো ব্যবহার করছিল, খুন করছিল, এটা আপনার কখন থেকে টের পান আপনারা? এটি আমি 4 তারিখ বিকেলে আমি খবর পাই। 4 তারিখ বিকেলে আমাদের বাইপাল এলাকায় একটি খুন হয়েছে।
সেখানে আমাদের কোনো লোক ছিল না, পুলিশ ছিল না। কোথা থেকে গুলি এসে একজনের মাথায় লাগিয়ে সে পড়ে যায়। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ নেই, আওয়ামী লীগের মানুষ তো নেই। আর আওয়ামী লীগের আমরা যখন রাস্তাঘাটে ছিলাম আমাদের কারো কাছেই কোনো মানে পিস্তল কিংবা অন্য কোনো গান ছিল না, সেটি ভিডিওতেও কেউ দেখাতে পারবে না। কিন্তু এই গুলিগুলো কে করছে? বিভিন্ন জায়গা থেকে স্নাইপার গান দিয়ে শুট করে এই কিছু নিরীহ মানুষকে মেরেছে, যার দায় সম্পূর্ণরূপে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর সুপরিকল্পিত ভাবে এই ডেভিল ইউনুস দিয়েছে, আওয়ামী লীগের ভাবমূর্তি সারা বিশ্বে ক্ষুণ্ণ করার জন্য। এই মামলাটা কবে দায়ের হয়েছে? এই মামলাটা 5ই আগস্টের পরেই তো দায়ের হয়েছে। ঠিক কবে দায়ের হয়েছে একজাক্ট তারিখটা আমি বলতে পারবো না। এখানে যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন তিনি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে বিএনপি জামাতের যারা সাভারে নেতা আছেন তাদের নির্দেশনায়, তাদের পরামর্শে সুপরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হয়েছে। বিএনপি জামাতের প্রার্থীরা খুব ভালোভাবেই জানে আমি যদি কোনো নির্বাচনে অংশগ্রহণ করি তারা কেউই প্রতিদ্বন্দ্বিতা করে আমার সাথে বিজয়ী হতে পারবে না। এই আশঙ্কা থেকেই তারা আমার বিরুদ্ধে এই চার্জশিট দিয়েছে এবং রায় দিয়েছে। বারবি, আমি একটা প্রশ্ন করতে পারি সাইমনকে? এই যে মামলা, এই যে আদালত যেটা ট্রাইব্যুনাল যেটা আমরা তো জানি এটা অবৈধ, তবুও তারা তো এটা এই আদালতটা আইনি অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ড বা আইসিজি যেটা তার কিছু নিয়মকানুন তাদেরকে মানতে হবে। এই যে 5 তারিখের পরে যে মামলা বা যা ওই যে বুলকার তুর্কির প্রতিবেদন আছে কিন্তু 15ই আগস্ট পর্যন্ত যে 5 তারিখের মামলা, এটা সবাই দেখেছে, ভিডিওটা দেখেছে এবং পুরোনোর বিষয়টা 5 তারিখের পরের, কিন্তু এটা ঠিক। এই মামলা নিয়ে আমার প্রশ্ন, যেহেতু আন্তর্জাতিক মানদণ্ড মেনে তাদেরকে করতে হবে, আমি আইনে গেলাম যদি ওরা মানতেছে না, কেউই মানে না, আপনাদের কি যখন আপনার ধরেন আপনি দেশত্যাগ করেছেন বা অনেকেই অনেকে আবার জেলে আছে, ঠিক না? তো এই যে যারা জেলে আছে তাদের বিরুদ্ধে তো সাজাটা হয়ে যাবে, যাই যে সাজা হোক। আপনাদের এই যে আপনার বিরুদ্ধে একটা অবৈধ রায় দিল, এটা আন্তর্জাতিক মানের সাথে তো মিলে না, তদন্ত কোনো কিছুই হয় নাই। আপনাদের কোনো চিন্তা আছে কি এই মামলাটা নিয়ে ওইখানে যাওয়ার বা আন্তর্জাতিক ভাবে মুভ করার? দেশে তো করার কিছু নাই, এখন করা যাবো না। আমি বলছি আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টটা যখন গঠিত হয় এটার মূল উদ্দেশ্য ছিল 1971 সালের 25শে মার্চ থেকে 1971 সালের 16ই ডিসেম্বরের মধ্যে সংগঠিত যুদ্ধাপরাধী যারা তাদের বিরুদ্ধে বিচার করার জন্য এই আদালত গঠিত হয়। 1971 সালের পরে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা যুদ্ধ কবে হলো? আমাদের 5ই আগস্ট যে আমাদের সরকারের পতন হয়েছে তার পূর্বে যে আন্দোলনটি হয়েছিল আপনারা সকলেই জানেন। ডেভিল ইউনুস আমেরিকাতে গিয়ে ক্লিনটন ফাউন্ডেশনে উনি স্পষ্ট বলেছেন এটি ছিল একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আন্দোলন, এটি হঠাৎ করে আসেনি। সে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আন্দোলন করে একটি বৈধ সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে উনি যাহা কিছু করছেন সমস্ত কিছুই অবৈধ। আমরা যখন ব্যাক করব ইনশাল্লাহ এই রায় একটাও থাকবে না। আমরা ডক্টর ইউনুস সহ যারা এই চক্রান্তের সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করবো ইনশাল্লাহ। আচ্ছা সাইফুল, একটা ব্যাপার, আপনি বিএনপি জামাত যারা আপনার প্রতিপক্ষ হতে পারে, যারা এই মামলাতে আপনার নাম অন্তর্ভুক্ত করেছে, তাদের নাম পেয়েছেন? এরা কারা? বিএনপি জামাতের? বিএনপির ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এখানে মূলত বিএনপি জামাতের তো আসলে গুপ্ত রাজনীতি, তাদের বোঝা খুব মুশকিল। বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সহ যারা আশুলিয়ার সাভারের নেতৃত্ব আছেন তারা এবং জামাতের যারা নেতৃত্ব আছেন তারা সুপরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে এই চার্জশিটটি দিয়েছে। তারা খুব ভালো করেই জানে যে আমি কাউকে একটি চরও দিইনি কখনো, হত্যা তো দূরের কথা, আমার বিরুদ্ধে এরকম চার্জশিট দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছুই নয়। আপনি তো মামলা যেহেতু এই আদালতটাকে আপনারা দলীয় ভাবে ওইটাকে অ্যাকসেপ্ট করেন না,
শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, ওনারাও এই মামলায় কোনো আইনজীবী দেওয়ার চেষ্টা করেন নাই, আপনিও সেটা কোনো চেষ্টা করেন নাই, তাই তো? না 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 করি না। কেননা আমরা তো এই কোনো কোর্টই মানি না, আমরা কোনো এই কোর্টই মানি না। আমরা যদি আইনজীবী দেই তাহলে তো ধরে নেওয়া হবে আমি এই কোর্টকে মেনেই আইনজীবী দিয়েছি। যেহেতু এই ক্যাঙ্গারু কোর্ট আমরা মানি না, এই কোর্টে ফেস করা প্রশ্নই ওঠে না, আমরা ফেস করব না। তার মানে হচ্ছে আমি যেটা একটা যে তার মানে হচ্ছে আমি সাইফুল কাছে জানতে চাচ্ছি যেটা, যে আপনাকে আমি একটা আন্তর্জাতিক ভাবে এই যে আমরা জানি এই আদালত তো এটা অবৈধ আদালত, তারপর সে কাজ করতেছে আন্তর্জাতিক সে কিছুটা সাপোর্টও পাচ্ছে, নাহলে তো এই সরকার চলতে পারে না। এই যে জি। আপনারা তো এখন এই মুহূর্তে আপিল করার সুযোগ নেই, তার না। আপিল করার সুযোগ নেই, আপিল করবেন কারণ আমি তো আইনি এরকম করা এটাকে মানিই না আমি, এটাই তো আমরা আসলে তো এটা। কিন্তু আন্তর্জাতিকভাবে সেইটা ফোকাস করার জন্য আপনার এই প্রশ্ন আমার ছিল, কতটুকু তৎপর আপনার। আরেকটা এখন এটা আসেন, আমাদের আমি এটা আসতেছি, আমাদের আমি বুঝছি, আমি এটা নেত্রী জানেন উনি কিভাবে সেটা বুঝতে পারছি। আপনি বলেন যে আমরা যখন ফিরবো, জি ফিরার যে প্রশ্নটা আপনারা জি কর্মীরা কিন্তু মাঠে আছে, মায়ের খাচ্ছে। জি আজকে আমি একটা ভিডিও দেখে যে সাধারণ মহিলা সে প্রেস ক্লাবে প্রচন্ড ভাবে প্রতিবাদ করতেছে। ওই দিন এক মহিলার বাচ্চা সহ জয় বাংলা বলে সে জেলে গিয়েছে, সে কিন্তু ভয় পাইতেছে না। জি তৃণমূলের কর্মীরা কিন্তু মাঠে আছে। একজন জি প্রতিদিন আমরা ভিডিও দেখি যে সাধারণ মানুষের প্রতিবাদ করতে, সব জায়গায় প্রতিবাদ করছে, প্রতিবাদ হচ্ছে, জি কিন্তু মানুষের মধ্যে প্রতিবাদ হচ্ছে। সেই জি প্রতিবাদকে সংগঠিত করে, পুঞ্জীবিত করে, নেতৃত্ব দিয়ে কবে নাগাদ আপনারা কর্মীরা জানতে চায় যে একটা সম্ভাবনার কথা, কবে নাগাদ আমরা এই ডেবিলের হাতে, ইউনুস হয়তো যদি নির্বাচন হয় এই ডেবিল চলে যাবে, কিন্তু তার প্রজন্ম রেখে যাচ্ছে, তার উত্তরাধিকার রেখে যাচ্ছে এই বিএনপি জামাত, এরা এখন আওয়ামী লীগের কাছে ধর্ণা দিচ্ছে ভোটের জন্য, যদিও সবাই। তো আপনারা কবে ফিট চিন্তা ভাবনাটা কি কর্মীদের ব্যাপারে, এই যে জিনিসটা, এই জিনিসটা আপনারা জানতে চাচ্ছি। আমরা আশাবাদী, সবাই আশাবাদী, কিন্তু জি বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই প্রতিকূল অবস্থার মধ্যেও দলের পক্ষে দৃঢ় অবস্থানে আছেন। আমাদের শীর্ষ নেতৃত্ব অনেক দুর্বলতা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার মনে হয় উপলব্ধি করতে হবে যে পুরাতন নেতৃত্ব সরিয়ে নতুন নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করতে হবে দলকে। কারণ তৃণমূল পুরাতন নেতৃত্বকে তেমন ভাবে আর মানতে চায় না। তাদের ব্যর্থতা, ক্ষমতায় থাকা অবস্থায় হাইব্রিড আর যারা তেলবাজ চাটুকার, তাদের প্রভাব দৌরত্ব এত বেশি ছিল, যারা প্রকৃতপক্ষেই আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং বংশীয় লোক, তারা তেলবাজিও করে নাই, যার কারণে তারা দল থেকে অনেক দূরে ছিল। এখন নেত্রীকে আমার মনে হয় উপলব্ধি করার সময় এসেছে, দলের মধ্যে শুদ্ধ অভিযান করে যারা বংশীয় গ্রহণযোগ্য নেতা আছেন তাদেরকে দায়িত্ব দিয়ে, আমি পুরাতনদেরকে বাদ দিতে বলছি না, তারা এখন আপাতত রেস্টে থেকে নতুন যারা উদ্যমী আছেন, সাহসী আছেন, এনার্জেটিক আছেন, তাদেরকে দায়িত্ব দিয়ে যদি সুপরিকল্পিত ভাবে দলকে সুসংগঠিত করা না যায় তাহলে আমাদের জন্য একটু কঠিন হবে। আচ্ছা আমাদের সাইফুল, আবার সরকার আসছি আপনার এই প্রসঙ্গে, আবার আসছি আমি একটু ধারাবাহিক জানার ব্যাপার। আজকে আপনি মানে কখন শুনলেন এই রায়টা? রায়টা দেওয়ার পর পরে যখন মিডিয়াতে আসছে, ফেসবুকে আসছে, তখনই আমি দেখেছি। আমি তো জানতাম আজকে রায় দেবে। রায় কি হবে সেটা তো আমরা জানি, এই সরকার কি রায় দেবে। তারা পরিকল্পিত ভাবে আমাদের মৃত্যুদণ্ড দিবে, এটাই স্বাভাবিক। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আমাদের আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন, কারণ ওনারা নির্দেশ দিয়েছেন। আমাদের পুলিশের আইনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, পুলিশ নিজের জানমাল রক্ষার জন্য সরকারি জানমাল রক্ষার গুলি করতে পারে, যেটি বর্তমান সরকারের যিনি ডিএমপি কমিশনার উনি তো স্পষ্ট বলেছেন পুলিশের আইনে আছে, পুলিশ প্রয়োজনে গুলি করতে পারে। এই সরকারের আমলে যদি আইনে থাকে, আগের সরকারের আমলেও তো আইনে ছিল। মানুষ তো এগুলো বুঝে, মানুষ বোকা না, মানুষ সবই বুঝে। এরা পরিকল্পিত ভাবে এগুলো করছে, আমরা এগুলো ফেস করবো আজকে ইনশাআল্লাহ। রায় শুনে আপনার প্রথম প্রতিক্রিয়াটা কি ছিল? আপনার মনে প্রথম প্রতিক্রিয়াটা কি আসলো রায়টা শুনে? এই রায়ে আমার প্রতিক্রিয়া কোনো কিছুই নেই, কারণ আমি জানতাম আমার বিরুদ্ধে এই রায় দিবে। তাদের রায় পূর্ব নির্ধারিত। বিচার প্রক্রিয়া একটা সামান্য একটা ছলনার মাধ্যমে একটা প্রক্রিয়া দেখাতে হয়, এই প্রক্রিয়াটা দেখাতে গিয়ে তারা এই সময়টুকু নষ্ট করেছে। তাদের রায় তো পূর্ব নির্ধারিত ছিল।
শেখ হাসিনা, বীর মুক্তিযোদ্ধা বা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, এরপরে আপনি জি মৃত্যুদণ্ড পেলেন, আপনাকে কি মানে এর জন্য গৌরব বোধ হয় আপনার মাঝে? না, এখানে গৌরবের কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তবে একটা জিনিস গৌরবের, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি একই ভার্ডিক, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তিনজনই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। সেই হিসেবে যদি মৃত্যু হয়, আমাদের নেত্রীর সাথে মৃত্যু হওয়া তো একটা গৌরব। সহযাত্রী আছি। আপনার সহযাত্রী হওয়া গৌরব। আপনার আপনার মা বাবা আছেন, বেঁচে আছেন? না না, ওনারা অনেক আগেই মারা গেছেন। আপনার স্বজনরা ওরা কি রায়টা শুনে তাদের প্রতিক্রিয়া কি ছিল? ধরেন আমার যারা ভাই বোন, তাদের তো একটু খারাপ লাগবে, তারা আমার মতো সাহসী না। আমার পরিবারে আমি সক্রিয় রাজনীতি করি, কাজেই তাদের ছোট ভাই বড় ভাইয়ের মৃত্যুদণ্ড হয়েছে, সেই হিসাবে তো একটু খারাপ তাদের লাগতেই পারে। একটা শঙ্কা তো থাকবেই, শঙ্কা তো থাকবে। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কর্মীদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমার কর্মীরা যথেষ্ট সাহসী, তারা সবাই সারাদিন আমাকে ফোন করছেন, তারা সাহস দিচ্ছেন। আমি বলছি যে দেখো, আমি বিন্দু মাত্র বিচলিত নই, আমি জানি আমার বিরুদ্ধে রায় দিবে, তোমরা কেউ সাহস হারিও না। তারা বলছে যে না, আমরা কেউ সাহস হারাইনি, আমরা আপনার পাশে আছি, আগামী দিনও ইনশাল্লাহ আপনি সাভারের নেতৃত্ব দেবেন। কর্মীদের কোনো মনোবল নষ্ট হয়নি। এই দিনে আপনার প্রফেসর ইউনূসের উদ্দেশ্যে কি বলবেন? প্রফেসর ইউনূস আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী একজন লোক, উনি প্রতারক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বলছেন ইউনূস একজন প্রতারক, তখন বাংলাদেশের অনেকেই ইউনূসের প্রতি সিম্পেথি দেখিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বহু পূর্বেই এই ডেভিল ইউনূসকে চিনতে পেরেছেন, সেটি বাংলাদেশের জনগণ বুঝতে পারেননি। যখন বাংলাদেশের জনগণ বুঝেছেন, তখন বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। যে একজন সুধী লোক, আপনি কি বলতে পারবেন রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া কেউ নোবেল প্রাইজ পেয়েছে? একমাত্র ইউনূস, যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না, আন্তর্জাতিক ভাবে বা কোনো দেশে শান্তি প্রতিষ্ঠায় তার কোনো অবদান নেই, শুধুমাত্র টাকা দিয়ে ষড়যন্ত্র করে সে এই নোবেল প্রাইজ নিয়েছে। সাইফুল ভাই নাই না, তার লাভ হচ্ছে মুনাফা। না, সে তো সুদী ব্যবসায়ী, তার লাভ মুনাফা। আমাদের দেশের অনেক সাংবাদিকরা ওনাকে বলে যে উনি ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছে। ইউনূসের বেলায় বলে ম্যান পাওয়ার, অন্য মানুষের বেলায় বলে মানব পাচার। সে তো মানব পাচারের লাইসেন্স নিয়েছে, দালাল সে, বিদেশে শ্রমিক পাঠানোর দালাল। সে টাকার জন্য হেন কোনো নিচু কাজ নেই যে ইউনূস করতে পারে না। অত্যন্ত বাজে একজন লোক। আমরা দোয়া করি ওনাকে যেন আল্লাহ জীবিত রাখেন, আমরা গিয়ে অবশ্যই ওনার বিচার বাংলার মাটিতেই করবো ইনশাল্লাহ। নেত্রীর উদ্দেশ্যে কি বলবেন আজকে? না, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ় মনের মানুষ। উনি শরীর স্বাস্থ্য খুব ভালো আছেন, উনি মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী আছেন। নিয়মিতই উনি আমাদের নেতা কর্মীদের সাথে কথা বলে যাচ্ছেন, যোগাযোগ রাখছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। আমি যেহেতু উনার কর্মী, উনার যে রায় হয়েছে আমারও একই রায় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মনোবল হারাননি, আমিও মনোবল হারাইনি। আমি এই দলের পেছনে আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই অনুরোধ, ওনার স্নেহ যাতে আমার মাথায় থাকে। আচ্ছা বারি ভাই, আপনি শেষ করেন, আমার দুইটা প্রশ্ন আছে সাইফুল ভাইয়ের কাছে। আমি যে করেন, আপনি শেষ করেন, আমার দুইটা প্রশ্ন। যে মানুষগুলো মারা গিয়েছে, তারা তো মারা গিয়েছে, এটা তো সত্য। আপনি সেই যারা মারা গিয়েছে সঠিক তদন্ত বিচার দাবি করেন, তাই তো? অবশ্যই যারা মারা গিয়েছে তারা একজনও ছাত্র না, তারা কেউ সাভার আশুলিয়ার স্থানীয় লোক না, তারা সব উত্তরবঙ্গের লোক। তারা হয়তো কেউ গার্মেন্টসে চাকরি করে অথবা অন্য কোনো দিনমজুরির কাজ করে। তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কিনা আমি জানি না। তারা হয়তো এখানে এসে ক্রসফায়ারে কিংবা ওই যে স্নাইপার গান দিয়ে তো কাউকে টার্গেট করে গুলি করা হয় নাই, যাকে পেয়েছে তাকেই গুলি করেছে। তারা সিম্পেথি নেওয়ার জন্য, আমাদের সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই লোকগুলো যাতে সঠিক বিচার পায়, ন্যায় বিচার পায়, সেটা আমি অবশ্যই দাবি করছি। কারণ যে তাদেরকে হত্যা করছে তাদের বিচার হওয়া উচিত। এই মৃত্যুগুলো 4 তারিখের না 5 তারিখের? এগুলো
5 তারিখের 5 তারিখ আমাদের নেত্রী চলে যাওয়ার পরে লাশগুলা বাইর করে দেওয়ার পরে এমন হইতে পারে ইয়ে থেকে নিয়ে আসছে, মর্গ থেকে নিয়ে আসছে, এটা দেখাইছে আগের মৃত্যু ছিল হয়তো, মানে হয়তো এমনিতে মৃত্যু হইতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হইতে পারে। এই লাশগুলো আমরা অনেক পরে ময়নাতদন্ত হয় নাই, কিচ্ছু হয় নাই। না, এই একটা ভিডিওতে দেখেছি একটা ভ্যানে নরমাল একটা ভ্যানে লাশগুলো তুলছে। কোথা থেকে তুলছে, কে তুলছে, এগুলো তো আমরা ঠিক বলতে পারবো না। অনেকদিন পরে শুনি যে একটা ভিডিও বেরোলো, এই লাশ পুরাইছে। কে পুড়িয়েছে কে জানে? এখানে কি পুলিশ পুড়িয়েছে না আন্দোলনকারীরা পুড়িয়েছে? যেহেতু পুলিশ ভ্যানে লাশ ছিল, পুলিশের লাশ ভেবে আন্দোলনকারীরাও তো পুরাতে পারে। কে পুরাছে আমরা ঠিক জানি না, আমরা শিওর না। আর 53 জন সাক্ষীর মধ্যে একজন সাক্ষীও বলে নাই যে এমপি সাহেবকে আমরা ওখানে দেখেছি। কেউ কিন্তু এটা বলে নাই, কেউ আমাকে দেখেও। যাই হোক, বিচার প্রক্রিয়া নিয়ে আমার কথা, অবৈধ ভোট আমরা মানি না। ভাই আপনি কি বলবেন? আমি আমার 2টা প্রশ্ন আছে। প্রথমত, আমি বিলেতে থাকি, আমি 4 তারিখে মিরপুরে একটা ভিডিও দেখেছি। ভিডিওতে দেখলাম যে আর্মি যেখানে আওয়ামী লীগ কিন্তু মিরপুর তখন দখলে নিয়ে, শুধু সিলেটে মিরপুরে না, সব জায়গায় নিয়ে নিয়েছিল। রাজপথ একসময় দখলে চলে এসেছিল আওয়ামী লীগের নেতাকর্মী। ওই সময় আমি দেখলাম যখন সেনাবাহিনী আসলো, আইসা উভয় পক্ষে সরিয়ে দিচ্ছে, বরং সেনাবাহিনী আওয়ামী লীগের লোকজনের সাথে খারাপ ব্যবহার করতেছে। তখনই আমার মনে সন্দেহ হচ্ছিল সেনাবাহিনী পাল্টি খেয়েছে, অথবা সে ওই সময় ওদেরকে না সরিয়ে সেইভাবে। আপনারা কি সেইটা আর্মি যে ইয়ে করতেছে, পরিবর্তন হয়ে গিয়েছে, আপনাকে কোনো ভাবে বুঝতে পারেননি 4 তারিখে? একটা প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে, আচ্ছা এটা শেষ করেন, তারপরে আমি নির্বাচন নিয়ে কথা বলবো। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি বুঝতে পেরেছি 3 তারিখে সেনা প্রধান যখন অফিসার্স অ্যাড্রেসে মিটিং করেন, মিটিং শেষে আমরা খবর পাই। মিটিং শেষে আমি বুঝে গেছি সেনাবাহিনী সম্পূর্ণ আমাদের বিট্রি করেছে, আমাদের সরকার আর টিকছে না, যেহেতু সেনাবাহিনী মাঠে নামিয়েছে। সেনাবাহিনী যদি বিট্রি না করতো, পরিকল্পিতভাবে যদি তারা না করতো, আমাদের সরকার কোনোভাবেই করতো না। এটা আমাদের চিটাগাং থেকে, আমি করবো পরে নির্বাচন নিয়ে, বাইরে প্রশ্ন করতে চিটাগাং থেকে বলা হয়েছিল। চিটাগাং 4 তারিখ বিকালে, 4 তারিখ বিকালে চিটাগাং ওইখানে ছাত্রলীগের সমাবেশে গুলি করছে আর্মি। জি, 4 তারিখ আর্মি 3 তারিখে অফিসার্স অ্যাড্রেসের সিদ্ধান্ত নিল, 4 তারিখে আর্মির বিতর্কিত অবস্থান। কেন আমাদের সরকার এটা বুঝতে পারলো না, সেটাই তো আমার মাথায় ধরে না। হ্যাঁ, আচ্ছা, এইটা 3 তারিখেই সরকার যদি সেনাপ্রধানকে স্যাক করতো, নতুন সেনাপ্রধান নিয়োগ দিত, স্টেট ইমার্জেন্সি ঘোষণা করত, এই সরকার পড়তো না, বাংলাদেশ এই পাকিস্তান সিরিয়ার মতো ধ্বংসের দিকে এগিয়ে যেত না। তবে একদিকে সাইফুল ভাই, আপনি আমার সাথে একমত হবেন কি বাড়ি ভাই, আমি একদিকে আমি এটা একটা পজিটিভ দেখতেছি। 5 তারিখে যদি ঘটনা না ঘটতো, প্রথমত পজিটিভ নেত্রী বেঁচে গিয়েছেন, যখনই শোনাও এইটা একটা সবচেয়ে বড় পজিটিভ। আমাদের একজন শেখ হাসিনা আছে, সেইটা আমার বিশ্বাস। আমরা বুঝতে পারতাম না আওয়ামী লীগের শেখ হাসিনা এত জনপ্রিয়, এটা বুঝতে পারতেন না। আর যারা আজকে ক্ষমতার স্টেক হোল্ডার, ক্ষমতায় তাদের কতটুকু নষ্ট রাজনীতিবিদ, কত দুর্নীতিবাদ, তারা যে মানুষকে কতটুকু ফাঁকি দিতে পারে, বোকা বানাতে পারে, সেইটা মানুষ কিন্তু বুঝতে পেরেছে, বুঝে গিয়েছে। এবং শেখ হাসিনা যে কোনোদিনই মানুষকে ফাঁকি দেননি, সত্যি কথাটাই বলতে, সেই কথা কিন্তু সাধারণ মানুষ বলতেছে। এই যে উন্নয়ন নিয়ে কথাবার্তা বলতেছে, এটাকে হাস্যকর, ঠিক না? মানুষ এগুলো বুঝতেছে। আমি প্রশ্ন হচ্ছে, ইদানিং আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক তারা বলেছিল, এখন ইদানিং দেখবেন যত নির্বাচন গড়িয়ে আসছে, বিশেষ করে গত পরশুদিন থেকে দেখতেছি আওয়ামী লীগ ভোটাররা যখন নির্বাচন বর্জনের ব্যাপারে সারা দেশে, বিশ্বে সব জায়গায় যখন সবাই আওয়াজ তুলতেছে বর্জন, প্রতিহতর দিকে যাচ্ছে না। এইটি কৌশল নেত্রীটা আমি মানি, প্রতিহত কেন যাও, আমি প্রতিহত করবো না, কিন্তু বর্জন যখন সংখ্যা, মানুষ যখন বর্জন বলতেছে, তখন আওয়ামী লীগ ভোটার ছাড়া তো নির্বাচনটা হবে না, সংখ্যাগরিষ্ঠ দেখাতেও পারবে না।
এবং কেউ পাশ করতে পারবে না। জামাত পাশ করতে হলে আওয়ামী লীগের ভোটার লাগে, যার কারণে দেখতে পাচ্ছি আমরা আওয়ামী লীগ ভোটারদেরকে বিভ্রান্ত করে বিভিন্ন ধরনের নিউজ করা হচ্ছে যে আওয়ামী লীগ গোপন আঘাত করে ফেলেছে, কেউ বলতেছে জামাতের সাথে, কেউ বলতে বিএনপির সাথে, এইরকম বলতেছে। কিছু মানুষ এই পক্ষে কথা বলতেছে, দেখবেন এরা কারা, ওই চেয়ারম্যান অথবা আমি মাদারীপুরের উদাহরণ দিই, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র, এই চেয়ারম্যান মেম্বাররা দল বদল করে তাদের স্বার্থে, দলের স্বার্থে না, অনেক সময় করে না। আমার প্রশ্ন শেষ করতে পারি ভাই, এই যে বিভ্রান্তি ছড়াচ্ছে আওয়ামী লীগ ভোটারদেরকে নিয়ে যাওয়ার জন্য, এই ব্যাপারে আপনি তো আর সারা বাংলাদেশে কথা বলতে পারবেন না। আপনার এলাকার কর্মীদের ভোটারদের ব্যাপারে আপনার মেসেজটা কি? আমি আপনি কি এইটা এই যে বিভ্রান্তির বিরুদ্ধে কর্মীদেরকে কি মেসেজটা দিতে চান? আমার যদি বলি, আমি বলবো কোনো কথাই আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা নির্বাচনের কেন্দ্রেই যাব না, কারণ কেন্দ্রে আপনি না দিলেও হা হবে, হা দিলেও হা হবে। আমি কেন্দ্রেই যাব না, যে যাই বলুক না, আমি কারো পক্ষে ভোট দিব না, বিএনপিও না, জামাত না, কারণ কেউই আমার বন্ধু না। আমি আমার ঢাকা 19 সংসদে আসনের আমাদের দলের যত নেতাকর্মী আছে, আমি প্রত্যেককেই বলে দিয়েছি, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে আমাদের কোনো লোক ভোট কেন্দ্রেই যাবে না। আর আমাদের কিছু কিছু হিন্দু অধ্যুষিত এলাকা আছে যে গ্রামগুলোতে সকলেই হিন্দু, তাদেরকে বিএনপির লোকজন প্রার্থীরা অনেক হুমকি দিচ্ছে, ভোট কেন্দ্রে না গেলে ভোটের পরে দেখে নিব। যেহেতু তারা মাইনরিটি, ভয় পায়, আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশে নেই, এই চাপের মুখে হয়তোবা অনেক হিন্দু লোক ভোট কেন্দ্রে যেতে বাধ্য হবে, তাদের জীবন বাঁচানোর প্রয়োজন। এটা আমাদের এলাকা হচ্ছে, শিশিরগঞ্জ হচ্ছে আমাদের এলাকা। আর আপনি মাদারীপুরে, আমরা শেষ করব সাইফুল, আমরা শেষ কথা, আপনার বিরুদ্ধে যারা রায় দিয়েছে, আপনার বিরুদ্ধে যে প্রসিকিউশন আপনাকে মিথ্যা অভিযোগ দিয়েছে, তাদের আপনি কিভাবে মনে রাখবেন ভবিষ্যতে? শুনুন, যিনি তদন্তকারী কর্মকর্তা, চিফ প্রসিকিউটর, 3 জন বিচারপতি, আইন উপদেষ্টা এবং ডেভিল ইউনুস, যদি আল্লাহ আমাকে জীবিত রাখে, আমরা যদি বাংলাদেশে ব্যাক করি, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করেই ছাড়বো ইনশাল্লাহ। আমরা ব্যাক করব, 2 দিন আগে আর পরে অবশ্যই ব্যাক করব। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ঐক্যের প্রতীক, ওনাকে কেন্দ্র করেই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ব্যাক করবে বাংলাদেশে। উনি ছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার আওয়ামী লীগে আমি আর দ্বিতীয় কাউকে দেখছি না। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই করবেন, উনিও অনেক দূরদর্শী নেত্রী, ওনার নেতৃত্ব দিয়েই উনি আমাদেরকে দেশে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ সাইফুল, আপনি সাবধানে থাকবেন। সুহাদ মনসুর, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তৃণমূলের না, তাদের সাথে কথা বলতে ভালো লাগে। আমরা তৃণমূলের মানুষ, আমি 75 পরবর্তী, আসলে আমাদের সভাপতি কাদের ভাই, চুন্নু ভাই সেক্রেটারি। আমি ইউনিয়ন পরিষদ থেকে 2 জন হেভিওয়েট প্রার্থীকে কিন্তু পরাজিত করেছি। একজন হলো রানিং প্রতিমন্ত্রী ডাক্তার এনাম মেডিকেল কলেজের মালিক, আর একজন সাবেক এমপি, ওনার শালার ওয়াইফ নাকে দেখছি বিএনপি পক্ষে ক্যাম্পেইন করতেছে। আরেকজন সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ, ওনার বাবাও 2 বার এমপি ছিলেন। এই 2 জন শক্তিশালী প্রার্থীকে আমি হারিয়েছি শুধুমাত্র তৃণমূলের সাথে আমার গভীর যোগাযোগ সম্পর্ক থাকার কারণে। তা না হলে এই 2 জন হেভিওয়েট প্রার্থীকে আমি ফেল করাতে পারবো, এটা বাংলাদেশের কেউ তো কোনোদিন কল্পনাই করে নাই। আমি পাস করার পরে সবাই আশ্চর্য হয়েছে। আমরা আপনাদের মানুষই চাই, আপনাদের মতো মানুষকে আমরা চাই। আমরা তো আমি ঠিকই জানতাম, আমাদের বয়স হয়েছে, আপনারা এখনো যুবক আছেন, বুঝছেন, ঠিক না? আমার আত্মবিশ্বাস ঠিকই ছিল যে আমি পাস করতে পারবো। আমি যে ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, সেই ইউনিয়ন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন বাংলাদেশের আয়তনে সর্ববৃহৎ, লোক সংখ্যায় সর্বোচ্চ লোক সংখ্যা অধ্যুষিত একটি ইউনিয়ন। সেই ইউনিয়নের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আমি এই সংসদ নির্বাচন করেছি। কারণ আওয়ামী লীগ তো তৃণমূলের জনপ্রিয় নেতাদেরকে মূল্যায়ন খুব বেশি যে করেছে এমন কিন্তু নজির কমই আছে।
খুব বেশি মূল্যায়ন করলে আমরা এই ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হতে পারতাম না। এই ঝুঁকিটা নেওয়ার কারণে, এই গ্রাসরুটে মানুষকে নিয়ে এগিয়ে আসার কারণে আজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারটা পেলেন, আপনার মাথার উপর একটা মৃত্যুদণ্ড। এটা শুনেন, এতে আমি বিচলিত নই। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত যদি আমার মাথার উপরে থাকে, ওনার স্নেহ যদি পাই, হাসতে হাসতে ওনার সাথে ফাঁসির কাস্টে ঝুলতে আমার কোনো আপত্তি নেই। পারি ভাই, আপনি তো বললেন যে সাইফুল ভাইয়ের কথা শুনে মনে হলো যে তৃণমূলের যে কথাগুলো আমার খুব ভালো লাগছে, যে এই কথাগুলো অনেকে বলেন না, এই যে আমাদের ভুলটা কোন জায়গায়। তার মানে আমি ধরে নিতে পারি উনি বঙ্গবন্ধুর আদর্শকে একেবারেই অন্তরে ধারণ করেন। অনেকেই অন্তরে ধারণ করে না, মুখে বলে। আমি যাদেরকে বলি, মুখে শেখ ফরিদ, বগলে ইট, বুঝছেন? আমি ১ মিনিট, ওনারা তো দেশ রায় হয়েছে, কিন্তু ওনারা কিন্তু সামনে না। বঙ্গবন্ধু ২ বার, কিন্তু একবার তো একেবারে কবর কুদা হয়ে গেছিল। সেই বঙ্গবন্ধুর সৈনিক বা সাইফুল ভাই, ওনার তো ভয় পাওয়ার কথা না। কর্মী যারা মাঠে আছে তারাও কিন্তু সেটা ভয় পায় না। দেখবেন একটা মাও স্লোগান দিচ্ছে আদালতে, জয় বাংলা, ছেলেকে বলছে যাও জয় বাংলা। এই কর্মীদেরকে অবমূল্যায়ন ছিল আমাদের সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বড় পাপ হচ্ছে নেতা কর্মীদের, তৃণমূলের নেতা কর্মীদের, ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন। এটা হচ্ছে আমাদের গত ১৫-১৬ বছরের সবচেয়ে, আমাদের আর কোনো পাপ নেই। আওয়ামী লীগ একটাই পাপ, এটা হচ্ছে মহাপাপ। এবং সে পাপ সাপ মোচন আমার দরকার, পাপ মুক্তি দরকার। আমাদের আর কোনো পাপ ছিল না। পাপ থাকলে জনগণের সাথে আমাদের কোনো পাপ ছিল না। ধন্যবাদ। পৃথিবীতে বহু নজির আছে, একজন জনপ্রিয় নেতাকে জনবিচ্ছিন্ন করেই তার পতন ঘটায়। এটা আমলারা, কিছু ষড়যন্ত্রকারীরা সুপরিকল্পিত ভাবে শীর্ষ নেতৃত্বকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পর সরকারের পতন ঘটায়। এই ধরনের নজির পৃথিবীতে বহু আছে, যেটি আরেকটি বাংলাদেশে ৫ই আগস্ট ২০২৪ ঘটেছে। চমৎকার কথা বললেন সাইফুল, অনেক ভালো থাকবেন। আমরা আপনাকে মাঝে মাঝে নিয়ে আসবো। জি, আপনারাও ভালো থাকবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আমি জানি আপনি আইডিয়া বিচলিত না, বাড়ি বাড়ি হয়ে যায়, আমরা কেউ বিচলিত না। শুধু কর্মীদের লুক আফটার করবেন, সেটা আপনার আমার বিশ্বাস আছে আপনি সেটা করবেন। তাদের একটু লুক আফটার করে আসছি আমি, যে আরো করবেন। আমি জানি আমাদের কর্মীরা, জনগণ কিছু তেমন কিছু চায় না। আমি সঞ্জিতার এলাকার লোক, সঞ্জিতাকে দেখতাম, মানুষ কেন ভালোবাসতো, মানুষটা কর্মী বান্ধব ছিলেন। আমি ২৪ সালের আগস্ট মাসে আমি আমার কোনো কর্মীদের সাথে যোগাযোগ করতে পারিনি। আমি সেপ্টেম্বর মাসের ১০ তারিখের পর থেকেই আমি আমার কর্মীদের নিয়মিত তাদের সাথে যোগাযোগ করছি, অর্থনৈতিকভাবে সহযোগিতা করছি। যারা জেলে গিয়েছে তাদেরকে আইনি সহযোগিতা দিয়ে আমার নিজের অর্থায়নে তাদেরকে বের করছি, কিস্তিতে টাকা দিচ্ছি। যে সমস্ত কর্মীরা পালিয়ে আছে, কাজকর্ম করতে পারে না, অর্থনৈতিকভাবে একেবারেই বিপর্যস্ত, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। বাড়ি ভাইকে একটা ধন্যবাদ দিই। বাড়ি ভাই অনেকদিন অনেক তৃণমূলের কর্মীদেরকে নিয়ে এসে তারা কিভাবে উপকৃত হচ্ছে বা নেত্রী কিভাবে কথা বলেন তাদের সাথে, তৃণমূলের সেটা আপনি প্রচার করেছেন। আজকে আপনি আরেকটা মেসেজ দিলেন সাইফুল ভাইয়ের মাধ্যমে, কর্মীদের ভীত হওয়ার কোনো কারণ নেই। অন্তত উনার এলাকায় যে আন্দোলন সংগ্রাম উনি আসেন, যেখানেই থাকেন উনি কর্মীদের পাশে। এই যে মেসেজটা আপনি দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কাজগুলো করতেছেন। আমি আরেকটা কথা বলে শেষ করি। একটা এলাকার কর্মীরা তখনই সাহস পায় যখন সে ভরসা পায় যে তার নেতা তার পেছনে আছে, যে কোনো বিপদে পড়লে নেতা দেখবে। এই ভরসাটা যদি সারা বাংলাদেশের আমাদের তৃণমূলের কর্মীরা পায়, ইনশাল্লাহ আমাদের কর্মীরা আবার খুব তাড়াতাড়ি জেগে উঠবে। আমরা তো জাগছি, আপনি জেগে আসি, আমরা কর্মীদের কাজ করতে। এই জন্য পারিবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সাইফুল ভাইকে দিয়ে যে মেসেজটা কর্মীদেরকে দিলেন, উনি ভীত নেন, কর্মীরাও ভীত হবে না। এই রায় কোনো রায় না, এটা কিছুই না। কর্মীরা লুক আফটার করার এই যে রায়টা দিলেন, এই যে অভয় দিলেন, কর্মীদের অনেক সাহস কিন্তু বেড়ে যাবে। ধন্যবাদ। একটু সাবধানে থাকবেন সাইফুল, কোনো জায়গাতেই আমরা কেউ নিরাপদ না। ভালো থাকবেন। থ্যাংক ইউ।